বিসমিল্লাহির রহমানির রহিম। কর্ণফুলী পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে আমাদের প্রিয় ছাত্রছাত্রীদের স্বাগতম। আমরা অনলাইন ক্লাস শুরু করেছি মে মাস থেকে। যারা এখনো পর্যন্ত ইউটিউবে আমাদের অনলাইন ক্লাসে সংযুক্ত হয়নি তারা সাবস্ক্রাইব করে অনলাইন টিউবের সাথে আমাদের সাথে সংযুক্ত হয়ে যাও, এবং যারা হয়েছে তারা সহজে পাওয়ার জন্য বেল আইকনটি ক্লিক করো, তাহলে আমাদের ক্লাস সহজে পেয়ে যাবে। এখন আমি ক্লাস 8 এর তৃতীয় অধ্যায়ের পরিমাপের উপর সর্বশেষ ক্লাসটি নেব। এর আগে আরো 4টি ক্লাস নিয়েছি। এখন সর্বশেষ ক্লাস আজকে সহ 4টি হবে। প্রথম মূল্যায়নে 1 থেকে 14, দ্বিতীয় সাময়িকের দ্বিতীয় মূল্যায়নে 15 থেকে 19, এবং তৃতীয় ক্লাসে 20 থেকে 24 পর্যন্ত নাম্বার পর্যন্ত ক্লাস নিয়েছি। এরপর আজকে 25 থেকে আমাদের ক্লাস আসতেছে। এখানে আসলে অনেকগুলো অঙ্ক আছে। প্রত্যেকটা অঙ্ক যদি আমরা সরাসরি ক্লাস করতে পারতাম তাহলে ভালো হতো, সবগুলো ক্লিয়ার হয়ে যেত। এখন আমি তোমাদের 25 থেকে 29 নাম্বার বা 31 পর্যন্ত সৃজনশীল আছে। 29 পৃষ্ঠায় আমি তোমাদের 29 নম্বর অঙ্কটা এখানে বেছে নিচ্ছি, কারণ 29 নম্বর অঙ্কের মধ্যে আছে গড়ের পরিসীমা নির্ণয়ের ব্যাপার আছে, ক্ষেত্রফল নির্ণয়ের ব্যাপার আছে, আয়তন নির্ণয়ের ব্যাপার আছে, এবং বায়ুর ওজন নির্ণয়ের ব্যাপার আছে। সেদিন আমি ওই অঙ্কটাকে তোমাদের আলোচনার জন্য বেছে নিয়েছি। যেমন এখানে 29 নম্বর আছে, তুমি বইয়ে 45 পৃষ্ঠার শেষ অঙ্কটা পড়তে দেখবে। একটি গড়ের প্রস্থ দৈর্ঘ্যের 3 ভাগের 1 অংশ, গড়ের দৈর্ঘ্য ও উচ্চতা 15 মিটার ও 4 মিটার। মেঝের চারদিকে 1 মিটার ফাঁকা রেখে 50 সেন্টিমিটার বর্গাকার পাথর বসানো হলো। বায়ু পানির তুলনায় 0.00129 গুণ ভারী। এখন প্রথম প্রশ্ন হচ্ছে গড়ের পরিসীমা নির্ণয় করো। আসলে আমরা অঙ্কটি করতে গেলে গড়ের পরিসীমা যখন নির্ণয় করতে যাব তখন আমাকে পরিসীমার সূত্রটি জানতে হবে। আমরা জানি আয়তাকার, বর্গাকার এগুলোর ক্ষেত্রে দৈর্ঘ্য, প্রস্থ বা বাহুর পরিমাণ জানতে হয়। তাহলে আমরা এখানে দৈর্ঘ্য এবং প্রস্থ জানলেই কি পরিসীমা করতে পারবো। আমরা জানি পরিসীমা সমান দৈর্ঘ্য যোগ প্রস্থ গুণ 2। তাহলে এই ক্ষেত্রে এখানে আমার প্রশ্নেই দেওয়া আছে দৈর্ঘ্য ও উচ্চতা যথাক্রমে 15 ও 4 মিটার। তাহলে দৈর্ঘ্য দেওয়া আছে আমাদের অঙ্কের মধ্যে। আমি বোর্ডে চলে যাচ্ছি তোমাদের অঙ্ক করার সুবিধার্থে। প্রশ্নে দেওয়া আছে একটি ঘরের দৈর্ঘ্য 15 মিটার, কিন্তু প্রস্থ দেওয়া ছিল না। সুতরাং ওই ঘরের প্রস্থ সমান 15 এর 3 ভাগের 2 অংশ, কারণ ওখানেই বলা আছে প্রস্থ দৈর্ঘ্যের 3 ভাগের 2 অংশ। তাহলে দৈর্ঘ্যের 3 ভাগের 2 অংশ হলে তাহলে আমরা পাই 10 মিটার কাটাকাটি করলে। এখন 10 মিটার প্রস্থ, দৈর্ঘ্য হচ্ছে 15 মিটার। সুতরাং ওই ঘরের পরিসীমা সমান 2 × 15 যোগ 10, তাহলে 2 গুণ 25 সমান 50 মিটার। এক্ষেত্রে আমরা হয়তো নিজেরা যখন অঙ্ক করতে যাব এভাবেও বলতে পারি। আমরা জানি ঘরের পরিসীমা সমান 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। এরপরে গিয়ে আমি যেভাবে মান বসাই দিয়েছি সেভাবে মানটা বসাই দিলে ঘরের পরিসীমা বের হয়ে যায়। আবার অনেকে সেটাকে পরিধিও বলে থাকে। পরিধি আর পরিসীমা মূলত একই কথা। সুতরাং আমরা এখানে ক নম্বরের বিষয়টা পেয়ে গেলাম, গড়ের পরিসীমা। খ নম্বরে বলা হচ্ছে কতটি পাথরের প্রয়োজন হবে। পাথরের প্রয়োজন হবে সেটা বের করতে গেলে এখানে উল্লেখ আছে মেঝের চারদিকে 1 মিটার ফাঁকা রেখে। আমি মেঝ বলতে এখানে ওই ঘরের ফ্লোরটাকে বোঝানো হয়েছে। ফ্লোরের চারদিকে যখন 1 মিটার করে আমরা গ্যাপ দেব, তাহলে ওই 1 মিটার গ্যাপ দিয়ে ফ্লোরটা বা মেঝটা, বাংলায় মেঝটা কতটুকু আছে আমাদেরকে সেটা দেখতে হবে। তাহলে আমাদের ঘরের মেঝের দৈর্ঘ্য হচ্ছে 15 মিটার। এখানে আমরা পেয়েছি ক হতে পাই ঘরের প্রস্থ 10 মিটার এবং দৈর্ঘ্য 15 মিটার। সুতরাং ওই ঘরের ক্ষেত্রফল সমান 10 গুণ 15 বা 15 গুণ 10 150 বর্গ মিটার। এটা প্রয়োজন হবে যদি আমাকে কি ফাঁকা স্থানের ক্ষেত্রফল বলে। এজন্য আমি আসলে এটা করছি, নতুবা এটা না করেও পারা যায়। মেঝের চারদিকে 1 মিটার ফাঁকা রাখতে যখন বলা হবে তখন ফাঁকা বাদে ঘরের দৈর্ঘ্য হবে ওই 15 মিটার থেকে
ডান দিকে হোক বাম দিকে হোক, দুই দিকে 2 মিটার বাদ, সেটা বিয়োগ 1 বিয়োগ 1, অনেকে সেটাকে করে 15 বিয়োগ 1 যোগ 1, সেভাবেও করে থাকে। দুটি একই কথা, 15 থেকে 2 গেলে 13 মিটার। অনুরূপভাবে ফাঁকা বাদে দৈর্ঘ্য যেমন বাদ গেল, ঠিক অনুরূপভাবে প্রস্থও বাদ যাবে। প্রস্থতেও যখন বাদ যায় 10 মিটার থেকে এদিকে 1 মিটার, অপর বিপরীত দিকে 1 মিটার, টোটাল 2 মিটার বাদ দিলে 8 মিটার। সুতরাং ফাঁকা বাদে ঘরের ক্ষেত্রফল হবে যে, অর্থাৎ যে চারদিকে 1 মিটার করে ফাঁকা রাখা হয়েছে সেই ফাঁকা জায়গাটা বাদ দিয়ে ঘরের ক্ষেত্রফল হবে 8 এবং 13 গুণ সমান 104 বর্গ মিটার। এখন আমরা ফাঁকা ঘরের ক্ষেত্রফল পেলাম, ফাঁকা স্থান বাদ দিয়ে ঘরের ক্ষেত্রফল হলো 104 বর্গ মিটার। এখন আমাকে প্রশ্ন করা আছে, ফাঁকা রেখে 50 সেন্টিমিটার বর্গাকার পাথর বসানো হলো। এখন 50 সেন্টিমিটার বর্গাকার, কিন্তু আমি এখানে ক্ষেত্রফল পেয়েছি 104 বর্গ মিটার, আর আমাকে দেওয়া আছে যে বর্গাকার পাথরে 1 বাহুর দৈর্ঘ্য সমান বাহু আর 1 বাহু, মূলত চারদিকে সমান বলে, চারটা সমান বলে বাহু বললে হয়ে যায় বর্গাকারের ক্ষেত্রে 50 সেন্টিমিটার, কিন্তু আমার এখানে ক্ষেত্রফল দেওয়া আছে 104 বর্গ মিটার। সুতরাং এটা ক্ষেত্রফল বর্গ মিটার আছে, সেন্টিমিটারটাকেও আমাকে বর্গ মিটারে বা মিটারে নিয়ে যেতে হবে। তখন 50 সেন্টিমিটারকে যখন আমি 100 দিয়ে ভাগ করবো তখন 0.5 মিটার হয়ে যাবে। যেহেতু পাথরটি বর্গাকার, সুতরাং ওই বর্গাকার পাথরের ক্ষেত্রফল হবে 0.5 গুণ 0.5 বা 0.25 বর্গ মিটার। অর্থাৎ আমরা একটি পাথরের ক্ষেত্রফল পেয়ে গেলাম 0.25 বর্গ মিটার। আর আমি যে স্থানে ফাঁকা জায়গায় পাথর লাগাবো সেটার ক্ষেত্রফল হচ্ছে 104 বর্গ মিটার। সুতরাং ওই ফাঁকা স্থান বাদে পাথর বসাতে মোট পাথর লাগবে, অর্থাৎ মেঝের চারদিকে ফাঁকাটা যখন বাদ দেব, বাকি যে ফ্লোরটা থাকবে, মেঝটা থাকবে, সেটার ক্ষেত্রফল যেহেতু 104, সেটাকে 0.25 দিয়ে যখন ভাগ করব তখন 416টি পাথরে লাগবে, যে ওই পরিমাণ জায়গা ওখানে গ্যাপ আছে সেটাই বোঝা যায়। হ্যাঁ, এখানে তোমরা মাঝখানে অঙ্ক, এখানে যেহেতু জায়গা কম আমাকে আরো অঙ্ক বোঝাতে হবে, সেদিন আমি শর্টকাট করে ভাবছি। তোমরা 104 ভাগ দিয়ে 100 ভাগের 25 দিতে পারো, পরে গিয়ে 104 গুণ 25 ভাগের 100 দিয়ে কাটাকাটি করলে ঠিকই 104 পেয়ে যাবে। আমি এখানে জায়গা সংকুলনের কারণে 104 ভাগ 0.25 কে 416টি এভাবে দেখিয়ে দিয়েছি। অর্থাৎ তাহলে আমরা ঘরের পরিসীমার পেয়ে গেলাম, কতে পেয়ে গেলাম কতটি পাথরের প্রয়োজন হবে, সেই পাথর 416টা। এখন আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে যে গড়টিতে কত কিলোগ্রাম বায়ু আছে। এখন ঘরটা হচ্ছে দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, উচ্চতা আছে, ঘরের টোটাল ফাঁকা জায়গার পরিমাণটা আমাকে বের করতে হবে। ঘরের টোটাল ফাঁকা জায়গার পরিমাণ বের করতে গেলে ঘরের আয়তন নির্ণয় করতে হবে। আমরা জানি ঘরের আয়তন সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। আর আমাদের এখানে বইতেই দেওয়া আছে উচ্চতা 4 মিটার, দৈর্ঘ্য দেওয়া আছে 15 মিটার এবং প্রস্থ আমরা নির্ণয় করেছি এখানে উদ্দীপক থেকে 10 মিটার। তাহলে এখানে আমি অঙ্কটাকে রূপ দিই, যেভাবে দেওয়া আছে ঘরের দৈর্ঘ্য 15 মিটার, প্রস্থ 10 মিটার এবং ওই ঘরের উচ্চতা 4 মিটার। সুতরাং ওই ঘরের আয়তন দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা সেভাবে লিখে পরে মান বসিয়ে দিয়ে আমি যেভাবে করছি সেভাবে করে ফেলতে পারো। 15 গুণ 10 গুণ 4 বা 600 ঘনমিটার সমান 600 এর পাশে আরো কি 6টা শূন্য দিয়েছি, অর্থাৎ এখানে 15 মিটার মানে 1500 সেন্টিমিটার, 10 মিটার মানে 10 সেন্টিমিটার, 4 মিটার মানে 400 সেন্টিমিটার। এই জন্য আমরা এটাকে সংক্ষিপ্তভাবে দিতে পারি, যেহেতু 1 ঘনমিটার সমান 1 লক্ষ ঘন সেন্টিমিটার। সুতরাং এভাবে আমি 6টার আলাদা শূন্য দিয়ে ঘনমিটারকে সেন্টিমিটার দিয়েছি, পাশে সেট নোটটা দিয়ে দিয়েছি। এখানে বলা আছে যে ওই ঘরে যদি ওই পরিমাণ পানি রাখা যায়, এখন পানি আর বাতাস, যেহেতু পানি রাখে নাই, বলা হচ্ছে ওই ঘরের মধ্যে কি পরিমাণ বায়ু আছে। তাইলে এই বায়ু নির্ণয় করার জন্য, ওজন নির্ণয় করার জন্য এখানে আমাকে দেওয়া আছে বায়ু পানির তুলনায় 0.00129 গুণ ভারী। যেহেতু বায়ু পানির তুলনায় 0.00129 গুণ ভারী, অর্থাৎ এটা মানে হচ্ছে, সুতরাং 1 ঘন সেন্টিমিটার বায়ুর ওজন হচ্ছে যে 0.00129 গ্রাম। সুতরাং 6 কোটি, এখানে যখন আমরা দশমিক কমা বসাবো তখন এটা 6 কোটি হয়ে যায়। 6 কোটি ঘন সেন্টিমিটার বায়ুর ওজন হবে যে 0.00129 গুণ 6 কোটি, এটা হচ্ছে গ্রাম, সমান
এখানে গুণ করে যেটা পাবো সেখান থেকে 1 2 3 4 5 5.5 ঘর যখন বাদ দিয়ে দেব তখন আমাদের 7,74,000 গ্রাম হয়ে যাবে। সেটাকে যখন আমরা 1000 দিয়ে ভাগ করব তখন সেটা কেজি হয়ে যাবে। তাহলে গড়টিতে কি পরিমাণ কত কিলোগ্রাম বায়ু আছে বলছে, সুতরাং গড়টিতে 774 কিলোগ্রাম বায়ু আছে। তাহলে আমরা 29 নম্বরের মধ্যে কত সুন্দরভাবে একটা সৃজনশীল অঙ্ক সাজানো হয়েছে, যে এখানে একটি অঙ্কের মাধ্যমে আমরা ওই অধ্যায়ে আমাদের যা শিখাতে চেয়েছে, একটি ঘরের পরিসীমা দৈর্ঘ্য প্রস্থ থেকে, আবার ওই ঘরের আয়তন এবং ওই ঘরের আয়তন, আবার রাস্তা বাদ দিয়ে রাস্তার ক্ষেত্রফল অথবা বাগানের ক্ষেত্রফল রাস্তা বাদ দিয়ে পরিসীমা নির্ণয় করা, ক্ষেত্রফল নির্ণয় করা, আবার এই যে আমাদের আয়তন নির্ণয় করা এবং পানি এবং বাতাসের ওজনের তারতম্য, অনুরূপভাবে লোহা এবং বায়ুর পানির ওজনের তারতম্য, এই সমস্ত অঙ্কগুলো সবগুলো সম্পর্কে একটা অঙ্কেই ধারণা দেওয়া হয়েছে। যেমন 18 নম্বর অঙ্কে স্বর্ণ পানির তুলনায় যে অঙ্কটা দেওয়া ছিল ঠিক একই অঙ্কটা এখানে ঢুকানো হয়েছে। 24 নম্বরের অঙ্কে যে আয়তনের ব্যাপারটা আছে সেটা এখানে ঢুকানো হয়েছে। এর আগে আমরা 14 নম্বর অঙ্কের যে পরিসীমার ব্যাপারে ধারণা পেয়েছিলাম, এই 29 নম্বরে পুরো চ্যাপ্টার সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে। তাহলে আমরা 29 নম্বর অঙ্কের মাধ্যমে মোটামুটি সবগুলো পুরো অঙ্ক সম্পর্কে একটু ধারণা পেয়ে গেলাম। এরপর আমরা 25 নম্বর অঙ্ক থেকে আমি তোমাদেরকে সংক্ষিপ্তভাবে একটু ধারণা দিয়ে দেব, হয়তো পুরো অঙ্কটা করব না। অঙ্কটা কিভাবে করবে তা ধারণা নেওয়ার জন্য আমি তোমাদেরকে এখানে বোর্ডে একটু হিন্টস আকারে পুরো অঙ্কটা সবগুলো অঙ্ক সম্পর্কে একটু ধারণা দেব। তোমরা যে অঙ্কটা ধরবে সেই অঙ্কটা মিনিমাম 3 বার পড়বে। 3 বার পড়ে তোমার কাছ থেকে কি জানতে চাচ্ছে, তোমাকে কি বের করতে বলছে, সেই বিষয়টা বারবার উদ্ঘাটন করবে যে তোমার কাছ থেকে কি চাই, স্যার তোমার প্রশ্নের মাধ্যমে কি বের করতে আনতেছে সেই বিষয়টা করলেই তুমি দেখবে যে তোমার কাছে যেটা নির্ণয় করতে বলছে সেটা, মনে করো আয়তন বলছে, আয়তন বলতে গেলে আমাকে দৈর্ঘ্য লাগবে, প্রস্থ লাগবে, উচ্চতা লাগবে, আমার অঙ্কে কি সেগুলো দেওয়া আছে? দেওয়া থাকলে সেগুলো একই রকম দেওয়া আছে কিনা, সেন্টিমিটার হলে সবগুলো সেন্টিমিটার, মিটার হলে সবগুলো মিটার, সেগুলো দেখতে হবে। তখন সহজে আমরা সূত্রটা প্রয়োগ করে অঙ্কগুলো করতে পারবো। যেমন আমরা এখানে আসতেছি 25 নম্বর অঙ্কে। 25 নম্বর অঙ্কে আছে একটি ঘরের মেঝে 26 মিটার লম্বা ও 20 মিটার চওড়া, অর্থাৎ দৈর্ঘ্য হচ্ছে লম্বা মানে দৈর্ঘ্য হচ্ছে যে 26 মিটার, প্রস্থ হচ্ছে যে 20 মিটার চওড়া মানে 4 মিটার লম্বা ও 2.5 মিটার চওড়া, অর্থাৎ লম্বা বলতে দৈর্ঘ্য, চওড়া মানে প্রস্থ। কয়টি মাদুর দিয়ে মেঝটি সম্পূর্ণ ঢাকা যাবে? প্রতিটি মাদুরের দাম এত টাকা হলে মোট কত টাকা খরচ হবে? এখন আমাকে প্রথমে মাদুরের সংখ্যাটা নির্ণয় করতে হবে। মাদুরের সংখ্যা নির্ণয়ের জন্য আমি এখানে 25 নম্বরে দেখতেছি একেবারে সহজ। আমি সংক্ষিপ্তভাবে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। মূলত আমি অত ভাষা লিখবো না, অঙ্কটা কিভাবে করবে সেটাই দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমাকে ঘরের মেঝের ক্ষেত্রফল করতে হবে। ঘরের মেঝের ক্ষেত্রফল সমান, মেঝের ক্ষেত্রফল যদি আমি নির্ণয় করতে যাই, মেঝের ক্ষেত্রফল যদি নির্ণয় করতে যাই, তাহলে এখানে দৈর্ঘ্য আছে 26, প্রস্থ আছে 20, অর্থাৎ 26 গুণ 20 বা 26 দুগুণ 52, 520 বর্গ মিটার। আবার এই মেঝের মধ্যে যখন আমি মাদুর দিয়ে ঢেকে দেব, এখন আমাকে একটি মাদুরে কতটুকু জায়গা দখল করে, অর্থাৎ মাদুরের ক্ষেত্রফল আগে দেখতে হবে। এখন এখানে মাদুরের ক্ষেত্রফল দেওয়া আছে। মাদুরের ক্ষেত্রফল হবে যে মাদুরের ক্ষেত্রফল হচ্ছে যে মাদুরের দৈর্ঘ্য হচ্ছে 4 মিটার এবং প্রস্থ হচ্ছে 2.5 বা 10 বর্গ মিটার। তাহলে একটা মাদুর যদি 10 বর্গ মিটার হয়, তাহলে 520 বর্গ মিটারে মাদুর লাগবে কয়টা? তাহলে 520 কে তোমরা 10 দিয়ে ভাগ করবে, তখন 52টি মাদুর লাগবে। একদম সহজ। সুতরাং মাদুর লাগবে সমান 520 ভাগ 10 সমান 52টি। এখানেই বলা আছে যে একটি মাদুরের দাম হচ্ছে, প্রতিটি মাদুরের দাম 27.50 টাকা। সুতরাং 52টি মাদুরের দাম কত? 27.5 গুণ 52। তাহলে সহজভাবেই কি আমরা অঙ্কটা
পেয়ে যাব। অর্থাৎ এখানে আমরা প্রথমে মাদুরের সংখ্যা বের করার জন্য 520, অর্থাৎ এটা করতে গেলে অনেক লম্বা করা আসবে, অতটুকু আমি করাচ্ছি না। আমি যেভাবে বলছি তোমরা সেভাবে করে অঙ্কটা করবে। আমি আবার একটু ধারণা দিচ্ছি। দেওয়া আছে একটি ঘরের মেঝের দৈর্ঘ্য 26 মিটার এবং চওড়া 20 মিটার। সুতরাং ওই মেঝের ক্ষেত্রফল সমান 26 গুণ 20 সমান 520 বর্গমিটার। আবার ওই ঘরের মেঝকে মাদুর দিয়ে ডাকতে গেলে একটি মাদুরের দৈর্ঘ্য সমান 4 মিটার এবং প্রস্থ সমান 2.5 মিটার। সুতরাং মাদুরের ক্ষেত্রফল সমান 4 গুণ 2.5 বা 10 বর্গমিটার। সুতরাং ওই মেঝকে মাদুর দিয়ে ডাকতে গেলে মোট মাদুর লাগবে 520 ভাগ 52, 10 সমান 52, অর্থাৎ 52টি মাদুর লাগবে। একটি মাদুরের দাম যেহেতু 27 টাকা 50 পয়সা, সুতরাং 52টি মাদুরের দাম 27.50 গুণ 52। তাহলে আমাদের 25 নম্বর অঙ্কের আনসার আমরা সহজভাবে পেয়ে যাব। এরপর আমরা 26 নম্বর অঙ্কটার দিকে যাচ্ছি। 26 নম্বর অঙ্কের ক্ষেত্রে আছে একটি বইয়ের দৈর্ঘ্য 25 সেন্টিমিটার, প্রস্থ 18 সেন্টিমিটার, বইটির পৃষ্ঠা 200 এবং প্রতি পাতা কাগজের পুরুত্ব অর্থাৎ মোটা যেটা বলি আমরা 0.1 মিমি হলে বইটির আয়তন নির্ণয় করো। আসলে বইটির আয়তন নির্ণয় করতে গেলে আমাদেরকে জানতে হবে, আমরা জানি বইয়ের আয়তন বা চতুর্ভুজাকৃতির যে কোনো কিছুর আয়তন হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। এখানে দৈর্ঘ্য 25 সেন্টিমিটার সরাসরি বইতে দেওয়া আছে, প্রস্থ 18 সেন্টিমিটার তাও দেওয়া আছে, কিন্তু বইটার পুরুত্ব কতটুকু সেটা দেওয়া নাই, সেটা আমাকে নির্ণয় করতে হবে। বইয়ের পৃষ্ঠা আছে 200 আর এক পাতা হচ্ছে যে প্রতি পাতার পুরুত্ব হচ্ছে 0.11 মিটার। তাহলে 200 পৃষ্ঠায় কয়টি পাতা সেটা আমরা করব। 200 কে যখন 2 দিয়ে ভাগ করবো তাহলে আমরা 100 পাতা পেয়ে যাব। একটি পাতা সমান 0.1 মিলিমিটার, সুতরাং 100 পাতা সমান গুণ করলে 10 মিলিমিটার পাবো। যেহেতু দৈর্ঘ্য এবং প্রস্থ আমাকে সেন্টিমিটারে দেওয়া আছে, সুতরাং আমি সেটাকে মিলিমিটারে রাখলে হবে না, সেটাকে সেন্টিমিটারে নিয়ে যেতে হবে। 10 মিলিমিটার সমান 1 সেন্টিমিটার, পাশে আমরা নোট দিয়ে দিতে পারি 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার। তাহলে এখন আমরা সুতরাং বইটির আয়তন সমান 25 গুণ 18 গুণ 1 সমান আমাদের গুণ করলে যা হয় সেটাই হচ্ছে কি বইয়ের মোট আয়তন। তাহলে আমরা সহজভাবে পেয়ে যাব। এরপর আমি 27 নম্বর সম্পর্কে একটু ধারণা দিচ্ছি। একটি পুকুরের দৈর্ঘ্য 32 মিটার, প্রস্থ 20 মিটার এবং পুকুরের পানির গভীরতা 3 মিটার। গভীরতা বলতে এখানে আসলে সাধারণত ওই প্রকৃতির বিষয়ে উচ্চতাকে বোঝানো ধরে নিতে হয় আমাদেরকে। একটি মেশিন দ্বারা পানি শূন্য করতে গেলে পুকুরটিতে প্রতি সেকেন্ডে 0.1 ঘনমিটার পানি সেচতে পারে। পুকুরটি পানি শূন্য করতে কত সময় লাগবে? কত সময় লাগবে সেটা বের করার জন্য আমাকে আগে পুকুরে কি পরিমাণ পানি ধরে সেটা বের করতে হবে। পুকুরে কি পরিমাণ পানি ধরে সেটা নির্ণয় করতে গেলে পুকুরের আয়তনটা নির্ণয় করতে হবে। পুকুরের আয়তনের ক্ষেত্রে পুকুরের দৈর্ঘ্য আছে 32, প্রস্থ আছে 20 এবং পুকুরের পানির গভীরতা 3 মিটার। আসলে গভীরতাকে আমাকে ধরে নিতে হবে উচ্চতা। সুতরাং পুকুরের আয়তন সমান 32 গুণ 20 গুণ 3 গুণ করে যা হয় সেটা হচ্ছে পুকুরের পানির আয়তন বা পুকুরের আয়তন কত ঘন মিটার হয়ে যায় সেটা বের হয়ে আসবে। এখন এখানে বলা আছে যে 0.1 ঘনমিটার পানি সেচতে সময় লাগে 1 সেকেন্ড। সুতরাং আমাকে যে উত্তরটা গুণ করে পাওয়া যাবে সেই পানি সেচ করতে কত সেকেন্ড সময় লাগে আমরা বের করে ফেলবো। তাহলে ওই সেকেন্ডকে যখন 60 দিয়ে ভাগ করবো তখন সেটা বের হয়ে আসবে মিনিটে। যখন সেই মিনিটকে আবার 60 দিয়ে ভাগ করবো তখন পেয়ে যাবো আমরা ঘন্টা। তখন আমাদের পুকুরটি পানি শূন্য করতে কয় ঘন্টা, কয় মিনিট, কয় সেকেন্ড সময় লাগে তা পাওয়া যাবে। আসলে আমরা 25 থেকে 27 পর্যন্ত অঙ্কগুলো আমি তোমাদেরকে যেভাবে আলোচনা করলাম আশা করি তোমরা ভালোভাবে করলে আমার কথাগুলোকে হাতায় রূপ দিলেই অঙ্ক পেয়ে যাবে। আর 29 নম্বর অঙ্কটা ক খ গ করলে তোমার মোটামুটি এই অধ্যায়ের সবগুলো সূত্র সম্পর্কে ধারণা পেয়ে যাবে। আজকে আমি পরিমাপে তোমাদের যে ক্লাসটা নিলাম, ইনশাল্লাহ তোমরা ভালোভাবে চেষ্টা করলে এই অধ্যায়ের প্রত্যেকটা অঙ্ক সম্পর্কে তোমরা ভালো ধারণা পাবে এবং পরীক্ষায় করতে পারবে। আর এখানকার খুঁটিনাটি বিষয়গুলো নৈর্ব্যক্তিকের জন্য তোমরা পুনরায় এই অধ্যায়ের শুরু থেকে সকল নৈর্ব্যক্তিকগুলো পরিমাপের ধারণাগুলো নেবে এবং নৈর্ব্যক্তিকও ইনশাল্লাহ ভালো করতে পারবে। খুদা হাফেজ।